দীর্ঘ তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। মধ্যরাতে ঢাকার অধিকাংশ জায়গায় শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে নেমে আসেন রাস্তায়। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দৃশ্যই বলে দেয় টানা এক মাসের তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি কতটা স্বস্তির। ভয়াবহ গরমে অতিষ্ঠ রাজধানীবাসীকে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু দিনব্যাপী দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে প্রথমে রাত ৯টার দিকে মেঘ ভেঙে সেই বৃষ্টি নামল পুরান ঢাকার কিছু এলাকায়। এরপর 11:30 থেকে রাজধানীর বেশিরভাগ এলাকা জুড়ে শুরু হয় স্বস্তির বৃষ্টি। থেমে থেমে চলে রাত 1:30টা পর্যন্ত। দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে কিছুটা রেহাই পেল ঢাকাবাসী। কারণ অনেক গরম ছিল, গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এখন বৃষ্টি হওয়ার কারণে অনেকে শান্তি আর কি। এতদিন খুবই গরম ছিল, তো বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। মাঝরাতের বৃষ্টিতে অনেকের বাসায় ফিরতে কিছুটা সমস্যা হলেও স্বস্তির বৃষ্টিতে খুশি সবাই। বৃষ্টি উপভোগ করতে অনেকেই নেমে আসেন রাস্তায়। আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, তো রাত্রে অনেক হয়েছে, পরে বৃষ্টির কারণে বৃষ্টি যখন শব্দ শুনলাম, আমি বাসা থেকে বের হয়ে এখন হাতিঝিলে একটু ঘুরতে আসছি। বাসায় সমস্যা হলো, তারপরে ভালো লাগতেছে। জি, ভিজে যাব। ঘণ্টা দুয়েক বৃষ্টির প্রায় পুরো সময় শোনা গেছে বজ্রপাতের বিকট শব্দ। আবহাওয়াবিদরা সবাইকে ঘরে থাকার পরামর্শ দিলেও অনেকেই তা মানেননি। তীব্র গরম, এই গরমের কারণে একদম অসহ্য হয়ে গেছি। তারপরে এই বজ্রপাতের ভয়কে উপেক্ষা করে একটু স্বস্তির জন্য বের হয়েছে আর কি। বিদ্যুৎ চমকাচ্ছে তো প্রচুর পরিমাণে। সবাইকে সতর্ক থাকতে হবে যে বজ্রপাতের বিষয়টা মনে রাখতে হবে, যে বৃষ্টি উপভোগ করতে যে আমরা যদি মারা যাই, আসলে এটা তো আমাদের জন্য অবশ্যই ভালো হবে না। রোববার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 4, রাঙামাটির 3, কক্সবাজারে 2 ও খাগড়াছড়িতে 1 জন রয়েছেন। বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। কুমিল্লায় আলাদা স্থানে মারা যান 4 জন। পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনায় 1 কৃষক, বুড়িচংয়ে 1 যুবক এবং দেবিদ্বার ও দক্ষিণ সদর উপজেলায় 1 জন করে মারা যান। এদিকে কক্সবাজারের পেকুয়ায় রাজাখালীতে লবণের মাঠে বজ্রপাতের শিকার হন দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত নামে 2 শ্রমিক। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রাঙামাটির আলাদা জায়গায় 1 নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড় বৃষ্টির মাঝে আম কুড়ানোর সময় বজ্রপাতে 1 কিশোর মারা গেছে। পাঁচ বছর ধরে রাজশাহীতে ক্রমেই বাড়ছে তাপমাত্রা, কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। সবুজ নগরী ক্রমেই পরিণত হচ্ছে কংক্রিটের জঞ্জালে। নগরবাসী বলছেন, রাজশাহী এখন তপ্ত নগরীতে পরিণত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে প্রকৃতি এমন রুদ্র রূপ ধারণ করছে, যা এই অঞ্চলের জন্য অশনি সংকেত। বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব নগরী রাজশাহীতে এক উন্নয়ন প্রকল্পে 2019-20 অর্থ বছরে কাটা পড়ে 2614টি গাছ। নগরায়ন বাড়ার সাথে সাথে কাটা পড়েছে আরও গাছ, ভরাট হচ্ছে জলাশয়। সবুজ নগরী কংক্রিটের নগরীতে পরিণত হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে আবহাওয়ায়। পরিবেশ সচেতনতা আমাদের মধ্যে কমে যাচ্ছে আস্তে আস্তে, যার জন্য আসলে প্রকৃতি হয়তো আমাদের উপর একটা এরকম নির্মম প্রতিশোধ নিচ্ছে। রোদের এত তীব্রতা, যে হিট, তাপমাত্রা আমার জীবনে কখনো দেখিনি। গেল 5 বছরে রাজশাহীতে ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়েছে। 2020 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি, 2021 সালে 40.3 ডিগ্রি, 2022 সালে 41.2 ডিগ্রি ও 2023 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। আর চলতি বছর এরই মাঝে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে 2020 ও 2021 সালে রাজশাহী জেলায় 1309 ও 1598 মিলিমিটার বৃষ্টিপাত হলেও পরের 2 বছরে বৃষ্টি কমেছে। 2022 ও 2023 সালে 1016 ও 1144 মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর চলতি বছরে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 10 মিলিমিটার। অপরিকল্পিত নগরায়নের কারণে উষ্ণতা বেড়েছে জানিয়ে পরিবেশবিদ ও পরিবেশবাদীরা বলছেন, জলাশয় ভরাট ও গাছ কাটা বন্ধ করতে হবে।
পুকুর জলাশয় যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং নদী দখল, গাছ বৃক্ষ নিধন, এই প্রবণতাগুলো কিন্তু আমাদের এই অঞ্চলে অনেক আছে। কৃষি উন্নয়ন বা পরিবেশ বান্ধব উন্নয়ন কিন্তু ঘটেনি, যার কারণে আসলে এই অঞ্চলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতিকে ডিস্টার্ব করা যাবে না, ইকোসিস্টেম ইন্টিগ্রিটি, বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা সেটা রক্ষা করতে হবে। যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে, বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে, প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে। পরিবেশের ভারসাম্য ফেরাতে নতুন গাছ লাগানোর উপর গুরুত্ব দেন তারা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে দলের সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরিবার ভিত্তিক না হয়ে দল ভিত্তিক হতে এমপিদের তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা এ বিষয়ে সবাইকে সতর্ক করেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি আওয়ামী লীগের সংসদীয় দলের দ্বিতীয় সভা। বৃহস্পতিবার অধিবেশন শেষে সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হয়। এর সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠকে আলোচনা হয় আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে। ভোটের মাঠ থেকে দলের এমপি ও মন্ত্রীর আত্মীয় স্বজনদের বিরত থাকতে নির্দেশনা দেন শেখ হাসিনা। আমরা যাতে পরিবার ভিত্তিক না হয়ে আমরা যাতে দল ভিত্তিক হই এবং দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদেরকে যাতে আমরা সম্মান দেখাই। এমপি এবং মন্ত্রীরা যেন তাদের আত্মীয় স্বজনকে এখানে প্রাধান্য না দেয় এবং কোনো গ্রুপিং করতে না দেয়, কেউ কারোর অধিকার খর্ব না করে, সেটাই বলেছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মী ও দলের স্বতন্ত্রদের মূল্যায়নে জনপ্রতিনিধিদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। যারা এমপি হয়েছে বা যারা স্বতন্ত্র হয়েছে, দুইজনই কিন্তু যারা হেরেছে তাদের সাথে ভালো ব্যবহার করছে না। তো উনি বলছেন আমি কিন্তু এই ধরনের কোনো খবর পাইলে আমি কিন্তু ছাড় দেব না। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে নিয়ে দলটাকে শক্তিশালী করতে। দলের নেতা কর্মীরা যেন নাকি সুযোগ থেকে বঞ্চিত না হয়, নির্বাচন করা এবং দলের জন্য কাজ করার সুযোগ যেন নাকি দলের নেতা কর্মীরা বঞ্চিত না হয়। সভায় উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সংসদ সদস্যদের আরও সতর্ক ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। আমাদের মূল লক্ষ্য হলো একটা প্রভাবমুক্ত নির্বাচন হওয়া। কোনো ক্ষমতাধর মানুষ এই নির্বাচনে তার প্রভাব বিস্তার থেকে বিরত থাকবে। তিনি বলেছেন যে না, আমরা যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি তারা যাতে করে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মীরা আছেন তাদের দিকটা অবশ্যই আমরা যাতে করে দেখি যে তাদেরও তো রাজনৈতিক অধিকার আছে নির্বাচনের। দেশবিরোধী চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী। বলেন এর বিরুদ্ধে লড়তে দলকে আরো শক্তিশালী করতে হবে। নাফিরুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে, করছেন সভা সমাবেশ ও উঠান বৈঠক, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, সবখানেই প্রথম ধাপের নির্বাচনের উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ। নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে জমে উঠেছে ভোটের লড়াই। সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। আর বাকি দুই উপজেলায় প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকল ধর্মবর্ণের মানুষ আমাকে দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবে। কুড়িগ্রামের চিলমারি, রৌমারী ও রাজীবপুরে জমে উঠেছে প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারণা। তবে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। যে আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বরত অবস্থায় আছে, তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি। জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের ভোট হবে। উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যাদেরকে পাশে পাবো সেই রকম ব্যক্তিকেই আমরা এবার ভোট দেব। যাচাই বাছাই করে দেখে নিব ভালো প্রার্থী কোনটা, কাকে ভোট দেওয়া যায়। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কর্মকর্তা। প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট
আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৪৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনের বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, প্রতিবেদনে যেমনটি দেখছি যে নাটোর উপজেলা নির্বাচনের প্রচার বেশ জমজমাট। প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে আর ভোটারদের উৎসাহ কেমন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। জাতীয় নির্বাচনে ঘটা করে অংশ নিলেও উপজেলার ভোটে নেই তৃণমূল, বিএনপি, বিএনএম। একজন বলছেন জামানতের টাকা বানানোর কারণে অংশ নিচ্ছেন না তারা, আবার কারো দাবি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। অন্যদিকে বিএনএফ প্রার্থী দিলেও বলছে নিয়ম রক্ষার জন্যই অংশ নিচ্ছেন তারা। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। এর মধ্যে ৭ জানুয়ারির ভোটে অংশ নিয়েছে ২৮টি দল। তবে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দিয়েছে মাত্র ৪টি দল। ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অনেক দলও বর্জন করেছে এই স্থানীয় সরকার নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচনে আসা নতুন নিবন্ধিত দল তৃণমূল, বিএনপি এবং বিএনএমও প্রার্থী দেয়নি উপজেলা নির্বাচনে। উপজেলা নির্বাচনে প্রার্থীদের নতুন জামানতের নিয়মের সমালোচনা করেন দলের নেতারা। যেহেতু আমরা যেভাবে হোক এমপি ইলেকশনটা করছি, আমাদের উপজেলা নির্বাচনে যেতে চেয়েছিলাম, কিন্তু সরকারের যেসব কর্মকাণ্ড, যেসব সিদ্ধান্ত, এতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। এমপি নির্বাচনে নমিনেশন ফি হলো ২০,০০০ টাকা, আর উপজেলার পর্যায়ে হলো ১ লক্ষ টাকা। এটা তো বুঝেই যায় যে সর্বসাধারণ যাতে নির্বাচনটা না করতে পারে। একটা জিনিস আমরা ওপেন রেখেছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএম এর কোনো প্রার্থী যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, এটা যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে না বা দলীয় প্রতীকে হচ্ছে না, তিনি তার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এটি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যেমনি বাধাও নেই, তেমনি আমাদের যে সহায় আছে তাও নেই। তৃণমূল, বিএনপি, বিএনএম উপজেলার ভোটে না এলেও অংশ নিচ্ছে বিএনএফ। তবে তারা মনে করে এবারের ভোট সুষ্ঠু হবে না। আমরা ২৫৩ জনের প্রার্থী আমরা নিশ্চিত করেছি এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে। কেউ প্রতীক নিয়ে থাকবে, কেউ প্রতীক ছাড়া থাকবে। আমরা চাই নির্বাচনটি সব জায়গায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা না হয়। নির্বাচনে অংশ না নিলে দলের রাজনৈতিক ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন নির্বাচনে যোগ দেয়া দলের নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পাবনার সুজানগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ২ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ৫ জন, আটক আছেন ৩ জন। এছাড়া বরিশালের গৌরনদীতে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। তাদের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার ভায়না কালিরমোড় এলাকায় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন ও আব্দুল ওহাবের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন আরও ৩ জন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। এদিকে বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী হারিচুর রহমান ও মনিরুন্নাহার মেরির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। এই ঘটনার জন্য এক পক্ষ অপর পক্ষকে দুষছেন। হারিজের গুন্ডা বাহিনী এই মাথা থেকে ওই মাথা গ্রাউ করা এবং একটা রিক্সা, ভ্যান, অটো, ইভেন কি আপনার এই যে অ্যাম্বুলেন্স, সেটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই। গ্যাস এবার ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে, তখন ওর পা ভাঙ্গা দিছে, অ্যাক্সিডেন্ট করছে, মানে গাড়ি দিয়ে ওর অ্যাক্সিডেন্ট করাইছে। তখন ওই ভাঙ্গা পায়ের উপরে আজকে যাইয়া সেই মোচড়াই হয়েছে, ধাক্কা মাইরা ফালাই দিছে গলিতে। চিকিৎসকরা জানান আহতদের অবস্থা গুরুতর। তাদের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে, বিশেষ করে মাথায় আঘাত রয়েছে। তো আমরা আনার সাথে সাথে আমরা তাড়াতাড়ি দেখে, আমি নিজে দেখলাম যেহেতু মারাত্মক জখম, সাথে সাথে আমাদের সার্জারি বিভাগে ভর্তি করিয়ে দিয়েছি।
এ বিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাই বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়া বাসায় ফেরার পর এসব কথা জানান ডাক্তার জাহিদ। কিডনি, লিভার সহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই এখন জটিল বলেও দাবি তার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক পরীক্ষা রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হন চিকিৎসায় যুক্ত থাকা বিদেশি ডাক্তাররাও। এখন সবচেয়ে বেশি যেটি ওনাকে কষ্ট দিচ্ছে, ওনাকে একটা আশঙ্কাজনক অবস্থায় মাঝে মাঝে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ থেকে স্বল্প সময়ের জন্য একটু ভালো থাকার জন্য টিপস করা হয়েছে। কত দ্রুত ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যায় তার উপরে নির্ভর করছে আগামী দিনে দেশনেত্রীর স্বাস্থ্য এবং ভবিষ্যৎ। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। মানবতার ফেরিওয়ালার আড়ালে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার আটক করে গোয়েন্দা পুলিশ। পরে মিরপুর মডেল থানায় মৃত্যু সনদ জালিয়াতি, হত্যা চেষ্টায় মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা হলে তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। 3টি মামলার মধ্যে গোয়েন্দা পুলিশ নিজে বাদী হয়ে জালিয়াতির একটি মামলা করেন। সেই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার স্ত্রী জড়িত এবং এই ঘটনার আরো কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে আসামি পক্ষের আইনজীবী জানান মিল্টন প্রতিহিংসার শিকার, এই মামলার কোনো ভিত্তি নেই। প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদ্দার। আমি রাস্তাঘাট থেকে অসহায় নির্যাতিত মানুষকে তুলে নেই এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা বৃদ্ধাশ্রমটি ঘিরে তার অপকর্মের ফিরিস্তি নেট দুনিয়ায় ভাইরাল হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহআলী থানার এসআই এমাদুল ও 2 এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে থানার বাইরে আটক করে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে 3 জনকেই। 2023-এর 16 অক্টোবর শাহআলী থানায় আটক রিজন। তাকে ধরার কারণ জানতে গেলে হাজতখানায় নেওয়া হয় তার ভাই সোহাগকে। ভুক্তভোগীর দাবি, প্রথমে 3 লাখ টাকা দাবি করলেও মুক্তি মেলে 23,000-এ। এ নিয়ে মে মাসেই শাহআলী থানার এসআই এমাদুল এবং 2 এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে ডিএমপিতে অভিযোগ করেন তারা। 3 লাখ টাকা দাবি করে ওরা ছাড়ার জন্য। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার ছিল না। খুব বেদর মারধর করে। জানুয়ারিতে মাদক মামলার ভয় দেখিয়ে হোটেল কর্মী আটক করে চাওয়া হয় 70,000 টাকা। অভিযোগ, তা না পেয়ে বেধড়ক পেটানো হয় তাকে। তুই যদি বেশি কথা বলিস তোর স্বামীরে হিরোইন মামলা কি ইয়াবা মামলা দিয়ে দেবো। তারপরে আমার পরিবারের বলছে যে 70,000 টাকা নিয়ে আসো। নানা সময় নানা অভিযোগে আটক করে থানার বাইরের এই টিন শেডে দর কষাকষির অভিযোগও আছে এই 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে। দাবি মেটানোর আগ পর্যন্ত তাদের আটকে রাখা হতো হাতকড়া পরিয়ে। মাদক সেবীদের ধরতে তারা কাজে লাগিয়েছেন মাদক মামলার আসামি মন্টু, রিপন, কালু, সাইফুল ও জসিমকে। অপরাধযোগ্য ব্যাপার নিয়ে সে ধরার পরে যে জিনিসটা আপনার এই
ত্রুটি নাই সেই জিনিসটা সে বড় ধরনের ত্রুটি তৈরি করে। লকআপও করে না, কিছু করে না, অফিস রুমে আটকায় আঙ্গুরতে, আমরা গরিব মানুষ, আঙ্গুরতে 50,000 টাকা দাবি করে। উনিও শুধু আমার জামাইরে জানি খোঁজা বাদ দেয়, এর লেগে আমার থেকে 15,000 টাকা নিছে। জানা গেছে 7 বছর আগে এই ভবনের 3 তলায় 35 লাখ টাকায় ফ্ল্যাট কেনেন এমাদুল। এই টাকার উৎস ও অন্যান্য অভিযোগ নিয়ে জানতে শত চেষ্টায়ও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এরই মধ্যে ওই 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। তদন্ত করার পরে যে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের যে সুপারিশ থাকে সেই সুপারিশের আলোকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়ে থাকে, বিভাগীয় মামলা হয় এবং অনেক পুলিশ সদস্যের চাকরিও চলে যায়। অপরাধী যেই হোক কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে স্পষ্ট করেছে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে কিশোর অপরাধ চক্রের ধারালো অস্ত্রের আঘাতে 2 জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাত 11:30 থেকে বৃষ্টি শুরু হলে কালশী ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল রমজান আলী রিপন। এ সময় শরীফ বাহিনীর 10 থেকে 15 জন কিশোর তাকে কুপিয়ে জখম করে। এর আধা ঘন্টা পর একই এলাকায় রনি নামে আরেক কিশোরকে কুপিয়ে তার কান কেটে দেয় কিশোর অপরাধ চক্রের সদস্যরা। পরে তাদের 2 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, শরীফ বাহিনী তাদের কাছে চাঁদা চাইলেও না দেয়ায় এই হামলা করে। বর্ষায় বড় জলাবদ্ধতার মুখে পড়তে যাচ্ছে ধানমন্ডি শুক্রাবাদ রাসেল স্কয়ার নিউ মার্কেট এলাকা। আর এর বড় কারণ হাতিরঝিলে বসানো এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাইট অফিস। এতে পানির ধারণ ক্ষমতা কমেছে দাবি করে তা সরিয়ে নিতে বলেছেন দক্ষিণ ঢাকার মেয়র। তবে প্রকল্প শেষের আগে সে সুযোগ দেখছে না এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। 5 বছর আগেও বৃষ্টিতে জলাধারে রূপ নিত ধানমন্ডি 27-এর মোড়। তবে বছর 2 আগে পান্থকুঞ্জ হয়ে হাতিরঝিলে পানি নিষ্কাশনের পথ খোলায় উন্নতি হয় পরিস্থিতির। কিন্তু সে দুর্ভোগ আবারও ফিরতে পারে এবছর। আর এর কারণ হিসেবে হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সাইট অফিস বসানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। সেখানে জলাশয় ভরাট করে নির্মাণ সামগ্রী রাখায় কমেছে পানি ধারণ ক্ষমতা। এতে বর্ষায় জলাবদ্ধতা হতে পারে ধানমন্ডি 27, শুক্রাবাদ, নিউ মার্কেট, গ্রিন রোড, রাসেল স্কয়ার সহ আশপাশের এলাকা। ধারণ ক্ষমতা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে এই পানি নিষ্কাশন অনেক বিলম্বিত হবে, যার কারণে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করতে পারে। বারবার বলার পরও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ দক্ষিণ ঢাকার মেয়র। আমরা আমাদের আপত্তি জানিয়েছি, কিন্তু তারপরও এটা হচ্ছে এবং এটাই বাস্তবতা। আমাদের আপত্তিগুলোকে নজরে নেওয়া হয়নি। সংকট সমাধানে কোনো আশার কথা শোনাতে পারছে না এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে সাইট অফিস সরানো যাবে না। অনেকগুলো কলামও আমাদের উঠে গেছে, পান্থকুঞ্জ পার্কেও কাজ করছি। এই কাজগুলো হয়ে গেলে এখন যে ভরাটগুলো করা হয়েছে এটা পুরোটাকে আবার আমরা তুলে ফেলবো। কাজ হওয়ার সাথে সাথে এগুলো করে ফেলবো এবং বিউটিফিকেশনের জন্য যা যা করার দরকার, হাতিরঝিলের সৌন্দর্য যাতে অক্ষুণ্ণ থাকে ঠিক সেইভাবে আমরা সেই প্ল্যানগুলো করছি এবং পানি নিষ্কাশনের জন্য যা যা যেভাবে আমরা অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটি আমরা করে দেবো। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের জুনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেউ খোলা আকাশের নিচে, কেউ গাছতলা বা বারান্দায়। রাতে এভাবেই রাজধানীর শিশু হাসপাতালের সামনে ঘুমায় 200-র বেশি মানুষ। তাদের কারো সন্তান বা স্বজন ভর্তি রয়েছে এই হাসপাতালে। ভ্যাপসা গরম, মশার উৎপাত সহ্য করেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। সারি সারি মশারি টানানো, ভেতরে ঘুমাচ্ছেন এক বা একাধিক ব্যক্তি। মনে হতে পারে কোনো আশ্রয় কেন্দ্র। রাজধানীর শিশু হাসপাতালের সামনে রাতের চিত্র এটি। দিনে যেখানে গাড়ি পার্ক করা হয়, রাতেই তা ঘুমানোর জায়গা। হাসপাতালে ভর্তি শিশুর অনেক স্বজন ঘুমান এখানে। এখানে যদি আমরা আজকে রাতটা একটা মশারি টাঙে থাকি, আমাদের 200 টাকা সেভ হলে সেটা হয়তো আমার বাচ্চার যে কোনো একটা কাজে বা মেডিসিন কিনতেও উপকার হবে। যার কারণে আমরা যারা এখানে আসি তারা আমরা হোটেল বা কোনো বাসা বাড়ি আমরা চিন্তা না করে আমরা অসহায়ের মতো এখানে থাকি আমাদের বাচ্চার জন্য। ওষুধ আনতে হয়, এটা আনতে হয়, আনার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। আমার যদি এটা থাকার ব্যবস্থা করে। হাসপাতালে ঢোকার মুখে বিছানা, কংক্রিটের উপর নানা কৌশলে টানানো হয়েছে মশারি, জামা কাপড়, ব্যাগ বস্তা হয়েছে বালিশ।
কেউ গোসল করতে পারে না, কেউ বাথরুমে যেতে পারে না কোনো ধরনের। এদিকে একটা ভাঙ্গা বাথরুম আছে, ওইটাতে লাইন সকালে 100-200 উপরে লাইন ধরে। উপরেও যে বেড খালি আছে আছে, আমাদেরকে ওই সব জায়গা তো যদি সেট করে দেয় যে এখানে আপনারা শুয়ে থাকেন, তাও আমাকে একটু নিরাপত্তা হইতো। মশারি টানাই আছে যারা, তারা তো আছে, আর বাইরে যারা আছে এক জায়গায় বসে থাকতে পারে না, হাঁটা লাগে, দৌড়ে হাঁটা লাগে, মানে করেন পা ফুলেই ফেলাইতেছে কামড়াইয়া। শিশু হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা, তাই সন্তানের সুস্থতায় এই কষ্ট মানতে হচ্ছে অভিভাবকদের। আমি ওদের জন্য একটা শেড বানিয়ে দিছি, সেটা ওই যে আপনি জানেন মসজিদের পাশে একটা লম্বা শেড আছে, সেটা সুন্দর ভেন্টিলেশন আছে, ওখানে দুই পাশটা খোলা। ডরমেটরি তো আমাদের এখানে স্পেসই তো নাই, ডরমেটরি কোত্থেকে করব। শিশু হাসপাতালের শয্যা 681। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাতে ওয়ার্ডে শিশুর সঙ্গে কেবল মা থাকতে পারেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় 4 গুণ কম জনবল নিয়ে চলছে দেশের স্বাস্থ্য খাত। অধিদপ্তরের হিসাবে জনবল প্রয়োজন 5 লাখ, আছে 1.5 লাখেরও কম। করোনাকালে এই সংকট সবচেয়ে বেশি বোঝা গিয়েছিল। এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ। সংস্থাটির 53 বছর পূর্তি অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। দেশের প্রথম অধিদপ্তর হিসেবে 1971 সালে প্রতিষ্ঠিত হয় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় রাজধানীর মহাখালীতে। এতে যোগ দেন সারা দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা। আসেন সাবেক মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবীণ চিকিৎসকেরাও। আমার যে মনে হয় যে বাংলাদেশে এমার্জেন্সি সিচুয়েশনে হেল্প। সফলতার গল্পের পাশাপাশি উঠে আসে জনবল সংকট প্রসঙ্গ। অধিদপ্তরের তথ্য মতে স্বাস্থ্য খাতে মোট জনবল 1,40,000-এর মতো। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে তা হতে হবে 5 লাখ। তো আশা করছি যে যেভাবে আমরা স্ট্যান্ডার্ড সেটআপটা করেছি, এইভাবে যদি ফেজ ওয়াইজও আমাদেরকে জনবলটা দেয়, তাহলে পরে আমরা হয়তো সামনের দিকে খানিকটা স্বস্তিতে থাকবো। দিন যত যাবে লোক বাড়বে, জনবলের সংখ্যা বাড়বে, এটা স্ট্যাটিক কিছু না, তবে আপাতত সংকটটা কাটানোর মতন একটা ব্যবস্থা। করোনাকালে জনবল সংকটের বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসে। এখন সেই মহামারী না থাকলেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগ। আমরা যদি আগে থেকে প্রিভেনশন না করতে পারি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স এই কোভিডের মহামারীর চেয়ে আরও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। আমি মনে করি যে এই নন কমিউনিকেবল ডিজিজের প্রিভেনশন এবং ম্যানেজমেন্টের আওতায় আনা সমস্ত শ্রেণীর লোকদেরকে, এটা স্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটা বড় চ্যালেঞ্জ। করোনা মোকাবিলায় প্রশংসা কুড়ালেও তৃণমূলে এখনও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ রক্ষা করতে গিয়ে 2022-23 সালে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন 12 জন। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ তথ্য জানায় টিআইবি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ সরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একদিন আগে বৃহস্পতিবার দিনব্যাপী এক আলোচনা সভা আয়োজন করে টিআইবি। অনুষ্ঠানে অংশ নেন সুইডেনের রাষ্ট্রদূত, ইউনেস্কো সহ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা। যারা পরিবেশ নিয়ে প্রতিবেদন করেন গণমাধ্যম। আলোচনায় টিআইবির পক্ষ থেকে জানানো হয়, গত 2 বছরে পরিবেশ বিষয়ক সংবাদ প্রকাশ করতে গিয়ে 23 জন হামলা মামলার শিকার হন, আর পরিবেশ রক্ষা করতে গিয়ে প্রাণ হারান 12 জন। বিভিন্ন ধরনের নির্যাতন, হুমকি, হামলা মামলা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যার মাধ্যমে কমপক্ষে 43 জন সাংবাদিক আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন বিভিন্নভাবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আবার আইন প্রয়োগে অপব্যবহার করা হলেও নেওয়া হবে ব্যবস্থা। কোনটাকে সাপোর্ট করব, কোনটাকে অপোজ করব, আমি মনে করি এই পুরো জায়গাতে the government and civil society and the media, those who are professional media, can be a partner to do what? Agenda based motivated journalism ke amra kiভাবে together we can fight against it. Disinformation campaign we can fight against it together.
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, যারা রাষ্ট্রের বিরোধিতা করছে তাদেরকে নজরদারিতায় আনতে চায় সরকার, তবে সেটি গণমাধ্যমের ওপর নজরদারি নয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে মুরগির দাম। পেঁয়াজ, রসুন, আলুর দাম এখনো চড়া। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মুরগির দাম বাড়ার কারণ কি? নতুন করে আর কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? দেখুন, আসলে প্রতি সপ্তাহের ব্যবধানে আসলে পণ্যের দামের যে হেরফের থাকে, ক্রেতা বিক্রেতাদের অভিযোগও থাকে, নানা যুক্তিও থাকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমি রাজধানীর কারণ বাজারে আছি। শুরুতে এই কারণ বাজারের চিত্র যদি আমি আপনাকে দেখাই, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে অন্য দিনের তুলনায় আজকে ক্রেতা বিক্রেতার সমাগমও বেশি এবং বাড়তি দাম নেওয়ার অজুহাত বা ক্রেতাদের অভিযোগও বেশি। আমি যদি প্রথমেই আপনাকে বলা হয় দামের বিষয়, সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 190 থেকে 200 টাকা বিক্রি হলো, আজকে সেই একই ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে 220 টাকায়। সোনালী মুরগি যেটা গত সপ্তাহে 350 টাকায় কেনা যেত, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 380 টাকা এবং খুচরা বাজারে অনেক বাজারেই কিন্তু সেটা 400 টাকা পর্যন্ত বিক্রির অভিযোগও পাওয়া গিয়েছে। এখানে আসলে দামটা কেন বাড়তি, অর্থাৎ 7 দিনের ব্যবধানে কেন প্রায় 50 টাকা বাড়লো, সেই বিষয়ে যাদের যুক্তি, অর্থাৎ বিক্রেতাদের যে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে খামারেই মুরগি মারা যাচ্ছে। আমি যদি একটু মনে করিয়ে দিই, সেক্ষেত্রে আরও 7 থেকে 8 দিন আগে, অর্থাৎ সপ্তাহখানেক আগে কিন্তু বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল, তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে 10 দিনে প্রায় 200 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে, মুরগি খামারে মারা যাচ্ছে এবং যারা বিক্রেতা তারাও কিন্তু তুলনামূলক কম মুরগি তাদের দোকানে তুলছে, কারণ মারা যাওয়ার ভয়তে, লোকসানের ভয়তে। এই জন্য কিন্তু দামটা, মুরগির সংকট, চাহিদা মাফিক পাওয়া যা চাহিদা তা তুলনায় কিছুটা কম, সেই জন্য দামটা বাড়তি। এর পাশাপাশি আমি যদি অন্য বিষয়গুলোর পড়ি, অর্থাৎ মশলার বাজারও কিন্তু স্বস্তি মিলছে না। সেক্ষেত্রে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দামও কিন্তু বাড়তে। আলু গত সপ্তাহে কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হলো, আজকে কিন্তু বাজার ভেদে 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে 60 টাকা কেজিতে পাইলো, আজকে কিন্তু 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা, রসুনও কেজিতে প্রায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে। আসলে এই বৃদ্ধির কারণটা কি, তা বিক্রেতারা কিন্তু সে আগের মতো একই বলছে যে বাজারে সরবরাহ সংকটের কারণে দামটা বাড়ছে। যদিও তাদের দাবির সাথে একমত নয় ভোক্তারা, তারা যেটা বলছে সঠিক বাজার ব্যবস্থা, অর্থাৎ ঈদের পরে কিন্তু কার্যকর তেমন কোনো অভিযান বা তদারকি আমরা দেখি নাই। সেই সুযোগটাই বিক্রেতারা অতি মুনাফার জন্য বেছে নিচ্ছেন বলে যারা ক্রেতা ভোক্তা তাদের অভিযোগ। আর গরুর মাংসের বিষয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু নাগালের বাইরেই 780 টাকা বিক্রি হচ্ছে গরুর মাংসের দাম, আর খাসির মাংস 1100 টাকা কেজি, অর্থাৎ 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সবজির বাজারেও তাপপ্রবাহের প্রভাব। শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, রাজধানীতে বেশ কিছু নিত্য পণ্যের দাম চড়া রয়েছে। চট্টগ্রামে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, কি অবস্থা, বাজার পরিস্থিতি জানাবেন। দেখুন, আমরা চট্টগ্রামে 2-1টি পণ্যের কথা যদি বাদ দিই, তাহলে আসলে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে আপনি জানেন যে আমার ঢাকা সহকর্মী যেমনটি বলছিলেন যে মুরগির দাম চড়া, গরুর মাংসের দাম চড়া, ঠিক চট্টগ্রামেও একই অবস্থা। আমরা আসলে গত সপ্তাহে দেশি ব্রয়লার এবং সোনালী মুরগির যে দামে বিক্রি হতে দেখেছিলাম, এই সপ্তাহে আমরা দেখছি আসলে প্রতি ধরনের মুরগিতে আসলে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। তবে কিছুটা নাগালের মধ্যে এখনও পর্যন্ত আছে সবজির দাম। তবে সেগুলো যে সমস্ত শীতকালীন যে সমস্ত সবজিগুলো ছিল, সেগুলো আসলে ইতিমধ্যে বাজার থেকে চলে যাচ্ছে, ফলত সেগুলোর দাম বেশ বাড়তির দিকে। গরমকালীন যে সমস্ত সবজি সেগুলো এখনও আসলে ঠিক সেই হতে এসে পৌঁছায়নি, ফলে নতুন সবজির দামও কিছুটা চড়া। এবং আমরা দেখছি যে যত আসলে দিন যাচ্ছে, তত আসলে দাম কিছুটা বাড়তির দিকে। মুরগির দামের যে বাড়তি, সেটির কারণে আসলে এখানে যারা ব্যাপারী বিক্রেতা রয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে দেশে আসলে বেশ কয়েকদিন ধরে, গত কয়েক সপ্তাহ ধরে যে তাপদাহ চলছে, সে কারণে খামারে অসংখ্য মুরগি মারা যাচ্ছে, এমন একটি অজুহাত খামারিরা দেখিয়েছেন। এবং সেই কারণে যে পরিমাণ মুরগি বাজারে আসার কথা ছিল, সেই পরিমাণ মুরগি আসছে না, ফলে যেই মুরগিটা তাদেরকে কিনতে হচ্ছে সেটিও বেশ চড়া দামে বিক্রি করতেছে এবং একই কারণে তারা চড়া দামে বিক্রি করছেন। আমরা যদি বলি যে গত সপ্তাহে দেশি মুরগি ছিল 620 টাকা, সেটি এই সপ্তাহে বিক্রি
বিক্রি হচ্ছে 640 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হচ্ছে 220, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 220 টাকা। এবং সোনালী মুরগি গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 360 টাকা, সেটি আবার 380 থেকে 90 টাকা পর্যন্ত বাড়াচ্ছে। এবং এর কারণ হিসেবে তারা যেটি বলছে সেটি হচ্ছে খামারিদের এক ধরনের যোগসাজশ আসছে, এবং যেহেতু তারা অল্প মুরগি কিনে আনেন, সঙ্গত কারণে তাদের খুব বেশি জানার থাকে না, সম্ভব হয় না যে আসলে কেন দামটি বাড়ছে। তবে আমরা আসলে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে যেটি দেখছিলাম সেটি হচ্ছে দেশের নানা জায়গায় খামারে প্রচুর মুরগি মারা যাচ্ছে, এবং সেই কারণে মুরগির দাম কিছুটা বাড়তি। আর গরুর মাংসের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত থাকলেও 900 টাকা রানের যে গোস্ত সেটি 900 টাকা, এবং যেটি মিক্স মাংস সেটি 800 টাকা বিক্রি হচ্ছে। পেছনের কারণটি যেটি বলছে সেটি হচ্ছে যারা কুরবানকে কেন্দ্র করে খামার তৈরি করেছেন তারা আসলে খামার থেকে গরু ছাড়ছেন না, এবং যত বড় বড় গরু আছে সেগুলো তারা এক ধরনের স্টক করে ফেলেছেন। সংগত কারণে ছোট গরুর দাম বাড়তি, এবং সে একই কারণে তাদের কাছে বাড়তি দাম বিক্রি করতে হচ্ছে। এবং আগামীতে কোরবানির আগ পর্যন্ত গরুর মাংসের দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ক্ষেত্র বিশেষে সেটির দাম বাড়তে পারে বলে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাশ উদ্দিনের। তিনি বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন ফরাশ উদ্দিন। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি। সব ধরনের পণ্যের দাম বাড়ে অস্বাভাবিকভাবে। তবে বেশিরভাগ দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে। শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশেও কমেছে পণ্যের দাম, কিন্তু মূল্যস্ফীতি কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। সাবেক গভর্নর ফরাশ উদ্দিন বলেন, ঋণ বারবার পুনঃতফসিল করায় ব্যাংকে তারল্য কমছে। টাকার সরবরাহ নিশ্চিতে নোট ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এতে হচ্ছে মূল্যস্ফীতি। বছরে $7 বিলিয়ন পাচার হচ্ছে উল্লেখ করে ফরাশ উদ্দিন বলেন, অর্থ পাচার বড় শত্রু। এ ব্যাপারে সরকার ও আইএমএফ এর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন তিনি। দাবি জানান ঋণের সুদ মওকুফের সুযোগ বন্ধের। পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে ব্যাংক একীভূতকরণের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। ফরাশ উদ্দিন বলেন, ব্যাংক একীভূতকরণে তাড়াহুড়া ঠিক হচ্ছে না। তার মতে বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। ঋণ খেলাপ, কর খেলাপ এবং মানি লন্ডারিং একই সূত্রে গাথা। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে। ব্যাংক খাতে আস্থা বাড়াতে আমানতের বীমা 1 কোটি টাকা করার পরামর্শ দেন ফরাশ উদ্দিন। তারল্য বাড়াতে স্বল্প মেয়াদী আমানত নেয়ার বাধা দূর করার আহ্বান জানান তিনি। দীর্ঘমেয়াদী ঋণের জন্য শেয়ার বাজার উন্নয়নের তাগিদ দেন সাবেক এই গভর্নর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএমএফ এর শর্ত পূরণের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে অনিয়মের দায় ভোক্তাদের ওপর চাপানোর অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এ খাতে যারা লুটপাট করছে, নীতি নির্ধারকেরা তাদের সুরক্ষা দিচ্ছে বলেও দাবি সংগঠনটির। রাজধানীতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিইআরসির গণশুনানি চালু সহ 13 দফা দাবি তুলে ধরা হয়। বাংলাদেশকে ঋণ দিতে বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি তুলে নেওয়ার শর্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর। আর তা পূরণে এরই মধ্যে কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। দফায় দফায় মূল্য বৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। উচ্চ মূল্য আর ভর্তুকির জন্য লাগামহীন দুর্নীতি ও অনিয়মকে দায়ী দিচ্ছে ক্যাব। মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়ে মূল্য বৃদ্ধি করে ভর্তুকি কমানোর যে পথ, সে পথ থেকে সরকারকে বিরত রাখুন। অভিযোগে অভিযুক্ত অন্য চুক্তিসমূহ যাচাই বাছাই ক্রমে বাতিল হতে হবে। সেই সাথে জ্বালানি সনদ চুক্তি 1994 স্বাক্ষরে সরকারকে বিরত থাকতে হবে। 13 নম্বর, জ্বালানি নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড গঠিত হতে হবে।
বিদ্যুৎ খাতে বিদেশিদের সঙ্গে করা অনেক চুক্তিই স্বচ্ছ নয় বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি তাদের। ব্যাড প্ল্যানিং এবং অন্যান্য কারণে হয়েছে, যেগুলা ভোক্তার কোনো রকমের এর মধ্যে সংযুক্ত নাই, সে এখানে কোনো রকমের ইনভলভ নাই এটাতে, সেখানে কেন ভোক্তা এই জিনিসটা দেবেন? সামিটের সঙ্গে চুক্তি হয়েছে, আদানির সঙ্গে চুক্তি হয়েছে। যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না, সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না, এগুলো নিয়ে কোনো আলোচনা আমরা জানি না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট করা হোক। বিদ্যুৎ জ্বালানি খাতে দাম নির্ধারণে আবারও সব পক্ষের অংশগ্রহণে বিইআরসির গণশুনানি চালুর দাবি ক্যাবের। 2023 সালের জানুয়ারির পর থেকে এই গণশুনানি এড়িয়ে নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে দাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ফুলবাড়িতে বসেছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন পশুর মেলা। তবে নাম পশুর মেলা হলেও এ মেলার মূল আকর্ষণ হলো ঘোড়দৌড় ও ঘোড়া কেনা বেচা। দেশের দূর দূরান্ত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ঘোড়া কেনা বেচা করতে মেলায় আসছেন অনেকেই। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মেলাবাড়িতে বসেছে বুড়া চিন্তামন পশুর মেলা। করোনার কারণে 3 বছর বন্ধ থাকার পর গত 26 এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য এই বছর প্রায় 3 শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন বিক্রেতারা। এই মেলায় আমি ঘোড়া নিয়েছি আজকে 12টার মধ্যে 6টা বেচা কিনা করছি, আরও 6টা ঘোড়া আছে, তো 6টা ঘোড়ার দাম হচ্ছে। আমি ছোটকাল থেকে ঘোড়া নিয়ে খেলাতে আসি, এই মেলায় প্রতি বছরে আসি, এবারও আসছি কদম দৌড় খেলা দেওয়ার জন্য। এই মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থীরা। এছাড়াও মেলাকে ঘিরে শিশুদের খেলনার দোকান সহ মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। এই প্রথম আমি দেখতে আসছি, তো ভালোই লাগতেছে আর কি, খুব সুন্দর এই মেলায় আয়োজনটা। আমাদের বাপ দাদারা করতেছিল, তারপরে আমাদের মনে করেন যে আমরাও এখনো 30 থেকে 35 বছর থেকে আমরাও করি। এদিকে আগামীতে মেলা আরো আকর্ষণীয় করার আশ্বাস আয়োজকদের। এই মেলার বয়স প্রায় 200 বছর। নাটোরের দিঘাপতিয়া রাজা এই মেলা শুরু করেছিলেন। এই মেলাটাকে পুনরায় চালু করছি এবং সকলে আমাদেরকে সহযোগিতা করছে। আগামীভাবে এইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে এই মেলা আরো উত্তর শ্রীবৃদ্ধি হবে। নাটোরের দিঘাপাতিয়া রাজবংশের সময়ে চালু হয় এই ঐতিহ্যবাহী মেলাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।